বিবেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। শুরু করেছিলাম আজ 5ই মে দিয়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে এ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও তার ভাঙা পা, সেই ভাঙা পাই প্রচার, সেই ভাঙা পাই খেলা হবে স্লোগান, সেই ভাঙা পাই ভরসা নিয়ে আরো একবার তার উপরে আস্থা রেখেছিল বাংলার সমস্ত মানুষ, মায়েরা, মেয়েরা, সবাই। 1 বছর পর আরো একবার এক ঝাঁক প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 5ই মে। আজ দিনভর একাধিক কর্মসূচি। আজ আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনি প্রকল্পের জন্য জনপ্রিয়। কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। তারপর কন্যাশ্রী, যুবশ্রী, একের পর এক প্রকল্পের পর আজ লক্ষ্মীর ভান্ডারের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেল। কিন্তু এর মধ্যেই কোথাও সেই ভুলের প্রসঙ্গ, একের পর এক ভুল, সেই ভুলের পুনরাবৃত্তি। 11 বছর পর কোথাও কি তাহলে ভুল স্বীকার? এক বছর বাদে সেই ভুল স্বীকারের দিনই কোথাও আবার রাজ্যে এতদিন বাদে প্রত্যাবর্তন দেখতে পাওয়া গেল কেন্দ্রীয় নেতৃত্বের। ফিরে এলো সেই চেনা দৈরথ। 2021 নির্বাচনের পর ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি সহ একের পর এক ইস্যুতে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আলোচনা শুরু করব। তার আগে দিনভর এই 5ই মেতে কি বক্তব্যগুলো উঠে এলো, যে বক্তব্যের কোথাও ভাগফল হিসেবে পড়ে থাকছে ভুল, সেগুলো শুনবো। প্রথমেই চোখ রাখছি অমিত শাহ আজকে কি বলেছেন সেদিকে। विधानसभा चुनाव में जब हम मैदान में उतरे तब हमारे पास 3 सीटें थी, सिर्फ 3 सीटें। आप लोगों ने भारतीय जनता पार्टी को 3 से बढ़ाकर 77 सीटों का विजय दिलाया। इसके लिए बंगाल की जनता का मैं धन्यवाद करना चाहता हूं। भारतीय जनता पार्टी को विधानसभा चुनाव में 2,88,00,000, मैं फिर से बोलना चाहता हूं, 2,28,00,000 वोट देकर आपने गांव-गांव में भारतीय जनता पार्टी को मजबूत किया है। पूरे देश भर की भारतीय जनता पार्टी बंगाल की जनता की ऋणी है। मित्रों, आप सबने, बंगाल की जनता ने एक मैंडेट दिया कि तीसरी बार ममता दीदी को मुख्यमंत्री बनाइए। हम तो लोकतंत्र में विश्वास करने वाले लोग, ये मैंडेट को हमने माना। हम सोचते थे मां, माटी और मानुष का नारा देने वाली दीदी जब 3 बार बंगाल की जनता मुख्यमंत्री बनाई, तब अब तीसरी बार सुधरेगी, वो सुधर जाएगी, ऐसा हम मानकर चलते थे। 1 साल तक राह दिखा। बंगाल के लोगों, बताइए आज बंगाल के अंदर अत्याचार कम हुआ है क्या? অমিত শাহ রাজ্যে এসে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। কবে? ঠিক 1 বছর বাদে। এই 1 বছর কোনো কেন্দ্রীয় নেতৃত্বের দেখা পাওয়া যায়নি। 1 বছর বাদে ঠিক 5ই মেতে আবারও ফের সেই চেনা মেজাজ, চেনা ছন্দে সুর চড়াতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাল্টা তোপ দাগলেন। জ্বালানির মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের পকেটে টাকা কাটছে কেন্দ্র বলে অভিযোগ করলেন মমতা। আজকে 5ই মেতে আমরা 1 বছর যে কথা বলছি, শপথের 1 বছর বাদে আজকে আরো একবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডাকতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলেছেন তিনি, শুনব। জিজ্ঞেস করুন, পাবলিকের পকেট থেকে যে মানিটা কাটা হচ্ছে সেটার নাম কি? সেটা কাট মানি না ছাট মানি? প্রতিদিন যে ডিজেলের দাম বাড়ছে,
ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, 800 মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো। এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে। সে টাকাটা কোথায় যাচ্ছে? 17 লক্ষ কোটি টাকা। এটা কি মানে? পকেট কাটলে কি বলা হয়? পকেট মার না? পকেট কাটলে পকেট কাট বলা যায় না। কাটমানির সংজ্ঞাটা কি? তিনি আগে নিজেদের দিকে তাকান। মুর্শিদাবাদের খাতা খুললেই বুঝতে পারবেন গ্যাস নিয়ে আর চাকরি নিয়ে আর পেট্রোল পাম্পে পাইয়ে দেবো নিয়ে কত হয়েছে। আর যারা তাদের আজকে দায়িত্বে আছে তাদের ভুড়ি ভুড়ি কেলেঙ্কারি, এবং তিনি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। এতদিন বাদে রাজ্যের বিরুদ্ধে এসে কড়া ভাষায় অমিত শাহর আক্রমণ, ভোট পরবর্তী হিংসা, যে হিংসা নিয়ে অনেকবার পথে নামতে হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে, সেই ভোট পরবর্তী হিংসা নিয়েও সুর চড়ালেন এদিনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বললেন শুনব। आप लूटोगे और भारतीय जनता पार्टी चुप रहेगी, संभव ही नहीं। हम तो मोदी जी के नेतृत्व में सोना और बांग्ला का स्वप्न लेकर बंगाल के अंदर निकले। मित्रों, अभी अभी चुनाव के बाद जो हिंसा हुई है, वो हिंसा के बाद मानव अधिकार आयोग ने कहा कि यहां पर कानून का राज नहीं है, यहां पर जो सत्ता में है उनकी इच्छा का राज चल रहा है। শুরু করবো আজকে আলোচনা। অনেকগুলো প্রশ্ন, কারণ এতদিন বাদে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো দিক থেকে বেধার চেষ্টা করলেন রাজ্যের বর্তমান শাসক দলকে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আজকে যেভাবে কোথাও এই 5ই মেটা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে কোথাও ভুলের বিষয় স্বীকার করে নিয়ে তিনি বললেন আসলে ভুলটা কোনটা। সত্যি যদি এক বছর দেখে নেওয়া যায়, আজকে যে জায়গা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এলেন, হঠাৎ করে এতদিন বাদে 1 বছর পার করে তিনি বঙ্গে পা রাখলেন, সেই জায়গা দাঁড়িয়ে একটা বছরে অনেক কিছু তো হয়ে গিয়েছে। এই একটা বছরে অনেক 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 পর্ব দেখতে হয়েছে বাংলার মানুষকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অনেক ঘটনার সাক্ষী, অনেক ঘটনার ক্ষেত্রে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। যে ছবিগুলো স্পষ্ট হয়েছে, টানা অস্ত্র হাতে কোথাও তুলে দেওয়া হয়েছে কি? টানা ধর্ষণ, খুন, একাধিক ইস্যু, চাকরির দুর্নীতি, একাধিক ইস্যুতে পথে নেমেছে বিরোধী দল। ঘর ছাড়া ইস্যুতে বারে বারে সরব হয়েছে শুধুমাত্র প্রধান বিরোধী বিজেপি নয়, একই সঙ্গে সিপিএম, কংগ্রেস, আইএসএফ। এই 1 বছর বাদে কোথাও এই সব কিছুকে ধূলিসাৎ করে এই সমস্ত যা তীরে বিদ্ধ করার চেষ্টা করেছে শাসক দলকে, তার উদ্দেশ্যে একটাই বক্তব্য বোধহয় যথেষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্য শুনিয়ে আজকে প্রশ্নগুলো সামনে রাখবো, পোল কোয়েশ্চেনগুলো, তারপর শুরু করবো আমাদের আজকে আলোচনা। কি বললেন মুখ্যমন্ত্রী? এই সব কিছুর জবাব একটা বক্তব্যের মধ্যেই বোধহয় ধরা পড়ে। কি বললেন শুনবো। মানুষ মাত্রই ভুল হতেই পারে। নেতাজি সুভাষচন্দ্র বোস তার তরুণের স্বপ্ন বইতে লিখেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার। যদি কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা কেউ কোনো ভুল করে থাকি, কারণ কোনো খারাপ লেগে থাকে, তার জন্যে আমি ক্ষমা প্রার্থী বা দুঃখিত বা মর্মাহত। নিশ্চয়ই আমাদের ভালো কাজ যাতে আমরা করতে পারি, মানুষ সবসময় সেটাকে শুধরে দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি আমার দলীয় সহকর্মীদের কাছে এই মেসেজই দিয়েছি, বাংলা উন্নয়নের পথে মানুষের সাথে থেকেই আমাদের করতে হবে। যে মানুষ পরিষেবাটা পাচ্ছে না, কেন পাচ্ছে না, তার কাছে পৌঁছে দিতে হবে। 3টে পোল কোয়েশ্চেন দিয়ে শুরু করছি আজকের আলোচনা। নজর রাখছি আজকে প্রথম পোল কোয়েশ্চেনের দিকে। শাসকের বিরুদ্ধে দুর্নীতি কি প্রধান অস্ত্র বিরোধীদের? দ্বিতীয় প্রশ্ন, চাপের মুখে কি ভুল স্বীকার শাসক দলের? তৃতীয় প্রশ্ন, শাহী সফরে কি অক্সিজেন পেল বঙ্গ বিজেপি?
যারা যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তৃণমূলপন্থী সৌরভ প্রিয় দত্ত এবং রয়েছেন সোমা দাস। সোমা, আপনাকেও স্বাগত, প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। সোমার পরিচয় আমি দেবো একটু পরে, কারণ সোমার অনেক কিছু বলার, অনেক কিছু আশা প্রত্যাশা রয়েছে সোমা, যে কারণে আজকে এই দিনে এই 1 বছর পার করে 5ই মে সোমাকে আমরা পেয়েছি। এর আগে অনেক আন্দোলন, অনেক অপেক্ষা প্রতীক্ষার সাক্ষী থেকেছেন সোমা। আজকে 1 বছর বাদে ঠিক কি দাবি? কারণ আজকে অনেকগুলো শুভ সূচনা বলা যেতে পারে। একদিকে চাকরি নিয়োগের দাবি, একদিকে লক্ষ্মীর ভান্ডারের সেকেন্ড ইনিংস, একদিকে অনেকগুলো প্রকল্পের কথা শুনেছি আমরা। কিন্তু এই দিনে দাঁড়িয়ে ঠিক আরও কি প্রত্যাশা বা কি না পাওয়াগুলো আমরা শুনবো পরে। তার আগে প্রথমেই আসি বিমল শঙ্কর নন্দে এবং শঙ্কুদেব পান্ডা দুজনের কাছেই। এতদিন বাদে 1 বছর পার করে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এলেন। এতদিন শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে লম্বা দীর্ঘ এতটা সময়, এতদিন তো কোথাও দেখতে পাওয়া যায়নি কেন্দ্রীয় শাসক দল, কেন্দ্রের আপনাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে। এতদিন বাদে এসে প্রথমেই এরকম ভাবে যেভাবে আক্রমণ করা শাসক দলকে, এতদিন রাজ্যের আপনারা যে দাবিগুলো করেছেন যে ঘর ছাড়া, হিংসা, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে, সেই সময় কেন কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে পাওয়া গেল না? এতদিন বাদে আসার পর কি আদৌ কোনো অক্সিজেন পাবেন আপনারা? আপনারা তো এমনিতেই পথে আছেন, অনেকগুলো বিষয় নিয়ে আন্দোলন করছেন। শঙ্কু, দেখুন, আমার মনে হয় যে এতদিন পরে এসছেন তাতে কি তৃণমূল কংগ্রেসের অসুবিধে হচ্ছে? 1 বছর একটা সরকার ক্ষমতায় এসেছে, একটা মিনিমাম টাইম গ্যাপ দেওয়া দরকার। সেই 1 বছরে আমরা দেখলাম যে এই সরকার পশ্চিমবাংলাকে কি দিয়েছে। এই সরকার বিরোধীদের প্রায় 55-60 জন মানুষ খুন হয়ে গেছেন, এটা দিয়েছে। 123 জন ধর্ষিত হয়েছেন মহিলা, এটা দিয়েছে। প্রায় 20 থেকে 25 হাজার বাড়ি আমাদের কর্মীদের ভাঙচুর করা হয়েছে। এখনও প্রায় লাখাধিক লোক তারা এফেক্টেড হয়ে আছেন। আর প্রায় 50 হাজার লোক এখনও প্রায় ঘরে নিয়মিত যেতে পারছেন না। আর প্রায় 20-25 হাজার লোক অফিসিয়ালি ঘর ছাড়া। এইটা বাংলাকে তারা দিয়েছেন। বাংলাতে একটা গণহত্যা দিয়েছেন বকটুইর মতো, যেখানে একটি বাচ্চাকে পুড়িয়ে মারা হয়েছে দরজা বন্ধ করে। আমরা বাংলায় চাকরি পাইনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতাতে নির্দিষ্ট করে বলেছেন যে এখানে টাকা রোজগারের কাটমানির জায়গা রয়েছে, আমাদের দিকে আঙুল তুলেছেন। আমার প্রশ্ন যে কেন্দ্র সরকার যে টাকা দেয়, সেই টাকায় চালের দাম পশ্চিমবাংলায় 2 টাকা কেন? যে চাল উড়িষ্যাতে আমরা 1 টাকায় কিনতে পারি বা অন্যান্য রাজ্যে 70 পয়সা। আমার প্রশ্ন তার কাছে, তিনি বলেছেন যে পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে আক্রমণ করেছেন। আমি জানতে চাইছি যে আপনার রাজ্য সরকার কেন জিএসটি মেনে নিচ্ছে না? কেন জিএসটি করলে তো আজকে পেট্রোলের দাম কমে যাবে। সমস্ত রাজ্য, আমাদের বিজেপি শাসিত যত রাজ্য আছে তারা তো কমিয়েছে, কেন্দ্র সরকার তার উপর ট্যাক্স কমিয়েছে, আপনি কেন কমাচ্ছেন না? সে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি প্রশ্ন তুলেছেন যে চাকরি প্রার্থীদের কেন বেকার যুবকরা চাকরি পাচ্ছে না। ভাই, ধর্মতলায় চলে যান, গিয়ে দেখুন সেখানে চাকরি প্রার্থী যারা চাকরি চাইছে, যারা ভাত চাইছে, যারা রোজগার চাইছে, তাদের অ্যাড্রেস করতে আপনি কাকে পাঠাচ্ছেন? আকাশ মাগারিয়াকে। আপনাদের অভিযোগগুলো আমি শুনলাম, কিন্তু এটাও তো ঘটনা যে আজকের দিনে এসএসসি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। দেখুন, এইসব কন্যাশ্রী প্রকল্প সাকসেসফুল, ইন্টারন্যাশনাল স্তরে, আন্তর্জাতিক স্তরে যুবশ্রী প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার মতো সাকসেসফুল প্রকল্প। আজকে সেকেন্ড ইনিংস শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলোকে আপনারা দেখছেন না? আপনাদের এই সমস্ত বিদ্রোহের জন্য, সমস্ত অভিযোগের জন্য, প্রতিবাদের জন্য শেষ পর্যন্ত অমিত শাহকে আসতে হচ্ছে সুদূর দিল্লি থেকে, এতদিন বাদে, 1 বছর বাদে। দেখুন, গত 1 বছর তো ছেড়ে দিন, আজকে তারা 10-11 বছর ক্ষমতায় আছেন। রিক্রুটমেন্ট প্রসেস কেন বন্ধ হয়ে গেছে? এর জন্য দায়ী কে? এই যে ব্রাত্যবাবু আজকে নোটিফিকেশন ইস্যু করেছেন, এটা তো তিনি আগেই করতে পারতেন। তিনি তো অনেকদিন শিক্ষামন্ত্রী হয়েছেন। এদের কোনো সদিচ্ছা নেই, এই নোটিফিকেশনই ব্যাপারটা সীমাবদ্ধ থেকে যাবে, কেউ চাকরি পাবে না। আমি আসছি কোহিনুরের কাছে আসি। কোহিনুর, এত অভিযোগ, পাহাড় প্রমাণ অভিযোগ, সব থেকে বেশি অভিযোগ এসেছে আইন শৃঙ্খলার অব্যবস্থা নিয়ে। শুরুই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভুল স্বীকার নিয়ে। তাহলে কি ধরে নেব যে যা কিছু চলছে তার মধ্যে ভুল ত্রুটি রয়েছে? এমনকি ব্রাত্য বসু আজকে বলেছেন যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবকিছু ভুল ত্রুটি শুধরে নিয়ে আবার নতুন করে নিয়োগ শুরু হবে। আমি শঙ্কুদার কথা এক এক করে উত্তর দিই। উনি 2021-এর আগে প্রায় ডেলি প্যাসেঞ্জারই করতেন। তারপর সরকারে এলো না বিজেপি, 77টা বিজেপি বিধায়ক হলো। এখন কটা বিজেপি বিধায়ক আছে গুগলও বলতে পারবে না, শঙ্কুদাও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। বিজেপির শঙ্কুদাদের মতো লোকেরা কখনো কখনো সেই রাখি মতো বলতো, মেরে কারণ অর্জুন আয়েঙ্গে, মেরে কারণ অর্জুন আয়েঙ্গে। তো ঠিক আছে, কারণ তো এলো, অর্জুন কবে আসবে এদের সামলাতে আমি জানি না। দেখুন, অমিত শাহ যে এক এক করে অভিযোগগুলো করছে, বা শঙ্কুদা যে বললাম, আমি এক এক করে বলতে পারি যে জিএসটি পেট্রোলে কেন পশ্চিমবঙ্গ বসায়নি। ভাই, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে?
কর্ণাটক ওয়াজ দি ফার্স্ট স্টেট যে জিএসটি কাউন্সিলে আপত্তি করেছিল জিএসটি বসানোর জন্য। কর্ণাটক তো বিরোধী দল চালায় না, কর্ণাটক একেবারে বিজেপি চালায়। 2, এখানে আমরা বলেছি আবার যে বকেয়া আমাদের আছে সে বকেয়া আমাদের দিক, আমরা সেখান থেকে টাকা দিয়ে 1 পয়সা ভ্যাট নেব না, 1 পয়সা শেষ নেব না। অন্তত আজকে আবার বিচার করে দেখুক পেট্রোল ডিজেলে কত টাকা ইন নাম্বার, কত টাকা কেন্দ্র নেয়, কত টাকা রাজ্য নেয়। আমাদের থেকে প্রায় 13 টাকা বেশি কেন্দ্রীয় সরকার নেয়, রাজ্য সরকার নেয় না। 3, এমপ্লয়মেন্ট রিক্রুটমেন্ট, তো ভালো নোটিশ বেরিয়েছে। আমার তো এখানে দুটো স্পেসিফিক কোয়েশ্চেন আছে। 2019 সালের এপ্রিল মাসে নির্বাচনের আগে, নির্বাচন ঘোষণা হওয়ার আগে রেলের গ্রুপ ডি নিয়োগ ফর্ম বেরিয়েছিল। লাস্ট বলেছিল 26শে ফেব্রুয়ারি পরীক্ষা হবে, আজও হয়নি। ডিআরডিওর পরীক্ষা হবে 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 করে এই গত মাসে স্ট্যান্ড ক্যান্সেল, ভ্যাকেন্সি নেই, ক্যান্সেল। আপনি জেনে রাখুন শুধুমাত্র মডিফিকেশান করার জন্য, রেলে মডিফিকেশান, আপনি নামটা ভুল লিখেছেন সেটা মডিফিকেশান করার জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। রেল সেখানে 5 কোটি টাকার উপর ইনকাম করেছে, কিন্তু আজও গ্রুপ ডি সেই চাকরি দিতে পারেনি। আমরা তো চাকরির নোটিফিকেশান দিয়েছি, মামলা চলছে, সাবজুডিস ইস্যু মিটলে যারা কোর্ট বলবে তারা চাকরি পাবে, আর যেটা কোর্ট বলবে না চাকরি এটা তো যুক্তি, এটা তো হলো, এটা তো সামনে এটাকে আমি অজুহাত হিসেবে ধরবো না, যুক্তি কি হিসেবে ধরবো এটাকে? না দেখুন, আপনার ধরা সেটা আপনার একদম সম্পূর্ণ আপনার ডিসক্রিপশন। আজকেও জানি না কি, তাহলে আপনি হয়তো জানেন না, ব্রাত্য অবশ্য আজকেও বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো, চাকরিটা কবে পাওয়া যাবে, তিনি বলেছেন এসএসসি জানে। এসএসসি কার? এসএসসি না, এসএসসি তো একেবারে যদি রাজ্য সরকার চালাতো তো পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতো। এসএসসি পিএসসি এই যে ভুল স্বীকার মমতা বন্দ্যোপাধ্যায় সীমাহীন, ডেফিনেটলি যদি কোনো ভুল হয়ে থাকে মানুষের কাছে, যদি আমরা সরকার চালাচ্ছি, 11 বছর সরকার চালাচ্ছি, আমাদের কোনো কর্মীর দুর্ব্যবহার, আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট, আমরা তো একদম সব ঠিক হতে পারে না, তাহলে তো 294 মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন। এটা ডেফিনিট, এটা বোকা কথা যে তৃণমূল কংগ্রেস সরকার সবই ঠিক করেছে, তার অ্যাডমিনিস্ট্রেশন সব ঠিক করেছে। সরকার হয়তো সব পলিসি ঠিক আছে, কিন্তু এক্সিকিউশনের জায়গায় তলায় হয়তো কিছু ভুল হয়েছে, মানুষের কাছে আমাদের ভুল বার্তা গেছে, আমাদের কোনো কর্মী, আমাদের কোনো নেতৃত্ব মানুষের কাছে ভুল ব্যবহার করেছে। সেইগুলোকে আমরা তো আগেও বলেছি, আমরা বলিনি আগে, আমরা তো 21 সালের নির্বাচনের আগে যখন আমরা নির্বাচনে গেছি মানুষের কাছে আমরা ওপেনলি বলেছি, যদি কোনো কর্মী, কোনো দলের কর্মী, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কোনো বিডিও, কোনো এসডিও পাবলিক সার্ভিসের ক্ষেত্রে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে থাকে, ভুল ব্যবহার করে থাকে, সরকার তার জন্য ক্ষমা প্রার্থী। বেশ, সবটাই কি শুধুমাত্র এসডিও সরকারি আমলাদের মধ্যে সীমিত ছিল? আমি একটা কর্মীর কথা বললাম। আমি আসছি শঙ্কাটা হাত তুলেছেন, এবার তাকে বিমল শঙ্কর নন্দর কাছে যাবো। শঙ্কু, কি বক্তব্য? না, আমি শুধু একটা লাইন দিয়ে দিতে চাই। আমি কোহিনুর এতটা কথা বলেছে, প্রথমত রেল নিয়ে ভুল তথ্য দেবেন না। আমাদের তরফ থেকে আমাদের মন্ত্রী সংসদে দাঁড়িয়েও বলেছেন, এবং এখনো পর্যন্ত কেন্দ্র সরকার আমরা প্রায় 6 কোটি কাছাকাছি বেকার যুবকদের চাকরি দিয়েছি। সেসব চাকরি আপনাদের চোখে আসবে না, কারণ আপনাদের চোখ বকটুয়ে আটকে আছে। আমি শুধু একটাই কথা বলতে চাইবো, আমি কোহিনুরের এতে কোনো দোষ দেখি না। ও ভালো ছেলে, ওর নেত্রী যেমন করছে নুরও তাই করছে, ওর কি দোষ? নেত্রী তো প্রকাশ্যে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলেছেন সব দোষ পুলিশের। উনি পুলিশ মন্ত্রী, কিন্তু ওনার কোনো দোষ নেই, যত দোষ সব পুলিশের, যত অপরাধ সব কর্মীদের। আমি বলছি, আমি তো স্পেসিফিক্যালি চাকরির নাম দিয়ে বলছি, আমার কাছে এক্ষুনি খোলাও আছে, আমি অ্যাডভার্টাইজমেন্ট এই চাকরির জায়গা দিয়ে আসছি। বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন। বিমলদা, কি বলবেন? এই যে এতদিন বাদে এক ভুল স্বীকার, কিন্তু ভুল স্বীকারের আগে পরপর সেদিনকেই দেখতে পাচ্ছি আমরা, আমি অবশ্যই বিষয়টা পরে আসছি, তার আগে আমি দেখতে পাচ্ছি সেদিনকেই এই এসএসসির জন্য আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি। আমি বুঝতে পারছি না যে কোন জায়গায় ভুল ছিল, কোন ভুলটা রেকটিফাই করা হলো, আর এরপর যে ভুল হবে না তার দায়িত্ব বা গ্যারান্টি কে নেবে? কারণ ব্রাত্য বসু নিজেই বলছেন যে তিনি জানেন না, এসএসসি জানে। আসল ছবিটা কি বিমল? স্বর্ণালী চাকরির কোনো বিজ্ঞপ্তিই জারি হয়নি। বিজ্ঞপ্তিটা পড়ে দেখেছো কি? বিজ্ঞপ্তি জারি হবে তার প্রাথমিক বিজ্ঞপ্তি, মানে এটা হচ্ছে বিজ্ঞপ্তি জারি হওয়ার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি হলে কত ভ্যাকেন্সি থাকে, কি হবে ইত্যাদি ইত্যাদি সব থাকে। এখানে ওসব কিচ্ছু হয়নি, বলা হয়েছে পরবর্তী সময়ে ডিটেল বিজ্ঞপ্তি বেরোবে। সুতরাং বিজ্ঞপ্তি বেরোনোর বিজ্ঞপ্তি হচ্ছে যেটা বেরিয়েছে ওইটা। এটা বের করা হয়েছে এই কারণে যে এই স্কুল সার্ভিস কমিশন নিয়ে যেভাবে এই সরকারটা এবং শাসক দল লেজে গোবরে হয়ে গেছে, গোটা দুনিয়া জুড়ে সবাই ছিচি করে যে এরা, এবং এদের একটা তকমা পড়ে গেছে ঘুষখোর ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে কিছুটা বেরোনোর জন্য, এবং এই যে কিছু মানে হবু শিক্ষকরা 400 দিন ধরে রাস্তায় পড়ে আছে, কিছুটা মানুষের দৃষ্টি ফেরানোর জন্য এটা করেছে, আর বেশি কিচ্ছু নয়। সুতরাং এটা চাকরির মানে বিজ্ঞাপনই নয়, চাকরি বিজ্ঞাপন বেরোলে তখন কথা বলা যাবে। তাহলে এটা কি ইচ্ছাকৃত ভুল? তাহলে না, ভুল নয়, এটা ইচ্ছাকৃত কাজ। ভুল কাকে বলে? ভুল হচ্ছে তোমার পাশ দিয়ে যাচ্ছি, তোমার গায়ে আমার পা লেগে গেল, এটা আমার ভুল, আর আমি কাউকে একটা লাথি মারলাম, সেটা হচ্ছে অন্যায়।
এখন এই নির্বাচনের পর এই শাসক দল যা করেছে অন্যায় করেছে। সেদিন 12:30টার সময় দোসরামে আমার মনে আছে কাকুরগাছিতে অভিজিৎকে মেরে এরা হাত পাকিয়েছিল। তারপর আজ পর্যন্ত 56টা মানুষকে এরা খুন করেছে। যে কোনো উন্নত পশ্চিমী গণতান্ত্রিক দেশে এরকম 5খানা খুন হলে লোকে উপড়ে ফেলে দিত এই সরকারটাকে, অথচ এখনো এরা টিকে আছে এবং এখনো এর পক্ষে সাফাই গায়। এটা কোনো ভদ্র সমাজের লক্ষণ মানে বৈশিষ্ট্য নয়। সেই জন্য তখন থেকে আমি ধরে নিয়েছি এই দলটাকে কোনো ভদ্র সমাজে রাখার যোগ্য নয়। এই দলটাকে অন্য কোথাও, এই সুনীল গাভাস্কার একবার বলেছিল না যে আমরা একটা জায়গায়, দেশের নাম আর বলবো না, খেলতে গেছিলাম, আমার গায়ে যখন বল লাগছে গ্যালারি উল্লাসে ফেটে উঠছে। আমার দেখে মনে হলো এই লোকগুলো নব্যপ্রস্তর যুগে থাকলে ভালো হতো। এই পশ্চিমবাংলার শাসক দল যাদের খুনে মানসিকতা আছে কোনো গণতান্ত্রিক সমাজের যোগ্য এরা নয়। আমি আসবো কোহিনূর মানসিকতাটা কি করে প্রকাশ পাওয়া যায়? এক হচ্ছে অভিজিৎ বাবু যখন মারা গেছিলেন তখন প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ছিল না, নির্বাচন কমিশনের হাতে ছিল। আমি বিমল বাবুর আমি বলবো তো, উত্তর দেবো তো। যা ঘটনা ঘটেছে 2, 3, 4, 5 তারিখ পর থেকে একটা কোনো ঘটনা হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের শপথ নিয়েছে। কি বলছেন? 2, 3 নম্বর হচ্ছে একাধিক মামলা সিবিআই নিয়ে গেছে, যে সিবিআই কমপ্লেন রেজিস্টার করেছে, তারপর সিবিআই সেটাকে কোর্টে রেপের মামলা পর্যন্ত নিয়ে যেতে পারেনি। দেখুন, বিমলবাবু এটা মনে করতেই পারেন যে তৃণমূল কংগ্রেসকে রাখা যায় না ইত্যাদি ইত্যাদি, কিন্তু মানুষ মনে করেছেন তৃণমূল কংগ্রেসকে রাখা যায় এবং তৃণমূল কংগ্রেসকে আরো বেশি শক্তি দেওয়া যায়, which is far more important than what বিমলবাবু thinks। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা মনে করেছিলেন, সেই ভরসা ছিল। আমরা তো 1 বছরের খতিয়ান নিয়ে কথা বলছি। কোহিনূর 1 বছরের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে, ততগুলো নির্বাচনে কিন্তু রাজ্য সরকারের ভোট পার্সেন্টেজ 1% হলেও কমেনি, উল্টে আরো অনেক জায়গায় বেড়েছে। যেখানে জীবনে কখনো খাতা খুলেনি সেখানেও খাতা খুলেছে, এটাও ঘটনা। আমি আসবো কোহিনূর, শঙ্কুদেব, বিমল শঙ্কর নন্দ, সৌরভ প্রিয় আমাদের সঙ্গে রয়েছেন এবং সোমাতা, প্রত্যেকের কাছে আসবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যোগদান করেছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির প্রধান মুখপাত্র। শ্রমিকদা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা, আমার সোজাসুজি স্বর্ণালীতে। আপনার কাছে কয়েকটা স্পেসিফিক বা 3টে প্রশ্ন রয়েছে শ্রমিক দেবী, বেশি সময় নেব না। এক হচ্ছে, এতদিন বাদে বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে দাঁড়িয়ে তিনি সরাসরি আবারও সেই সিএ এর হুমকি দিলেন। আবারও তিনি বললেন যে এই কাটমানি দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর বেশি দিন থাকবে না, এই স্থানীয় প্রশাসনের ওপর বেশি দিন মানুষ ভরসা করবে না। এই কথাগুলো সত্যি সত্যি, আমার বক্তব্য হচ্ছে যে রাজ্যের বঙ্গ বিজেপি নেতৃত্ব আদৌ কি অক্সিজেন পাওয়ার জায়গায় রয়েছে অমিত শাহর এই সফর নিয়ে? কোথাও কি মনে হচ্ছে না যে এতদিন ধরে রাজ্যের বঙ্গ ব্রিগেড, আপনাদের বঙ্গ বিজেপি রাজ্য নেতৃত্ব যে লড়াই কোথাও লড়ে আসছে, এতদিন ধরে কোথায় কোন কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের পাশে ছিল এবং সরাসরি এতদিন বাদে এসে আবার সেই সিএ, আবার সেই রাজ্য প্রশাসনের দিকে আঙুল, আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক, কোথাও কি মনে হয় না যে এতে আরো মানুষের যে ভরসা সেটা কোথাও আপনাদের পাশ থেকে সরে যাবে? শ্রমিকদা, আমরা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে এবং যে রাজনৈতিক দল আমরা করছি পশ্চিমবঙ্গে সেটি সর্বভারতীয় দল। সেই সর্বভারতীয় দলের কোন নেতা কখন আসবেন সেটা একান্তভাবেই দল ঠিক করবে এবং একই সঙ্গে যিনি এসেছেন তিনি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কবে আসবেন তারও সূচি সরকার বা দল যেভাবেই হোক তৈরি হয়। কেউ বাইরে থেকে এসে বিজেপিকে এখানে উজ্জীবিত করে দিচ্ছেন, এই ধরনের যে একটা ভাবনা তৈরি করবার প্রচেষ্টা হচ্ছে, বিষয়টা এরকম নয়। কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে উনি আবারও বিভাজনের রাজনীতি করার জন্য এসেছেন। সম্পর্কে অমিত শাহ, তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা বিভাজনেরই রাজনীতি। তৃণমূল কংগ্রেস কার্যত একটা মৌলবাদী দলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যে সরকার ঈদের মতো পবিত্র দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বিভাজনের রাজনীতির প্রসঙ্গ তোলেন, তখন বুঝিয়ে দেওয়া হয় যাদের তিনি অ্যাড্রেস করছেন তাদের কোনো শ্রদ্ধালু মানুষ হিসেবে নয়, তিনি ভোটার হিসেবে অ্যাড্রেস করছেন। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, বিজেপির রাজনীতি নির্ণায়ক রাজনীতি। তিনি সরাসরি বলছেন যে দিল্লির দাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে নাম করে তিনি বলছেন এই সব কিছু করার পর এখন বাংলাকে অশান্ত করার জন্য আবার অমিত শাহ এসেছেন। সুন্দর সুস্থ ছিল বাংলা, অমিত শাহর আশা মানে আবারও কোথাও বাংলা অশান্ত হওয়া। যে গুজরাটের বিরুদ্ধে সবসময় আঙুল তোলেন, যে গুজরাটের বিরুদ্ধে অগ্নিবর্ষণ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক নেতারা বক্তব্য রেখেছেন, গত 11 বছরে সেই গুজরাটে কটা সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে আর পশ্চিমবঙ্গে কতগুলো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, নিজেকে ভারতবাসী বলে পরিচয় দিচ্ছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ব্যারিস্টার নির্মল চন্দ্র চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী যদি না থাকতেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে উনি নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না।
এই পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশনের তত্ত্বকে যারা মেনে নিয়েছিলেন সেই প্রগতিশীল বামপন্থীরা আজকে দাঁড়িয়ে বিজেপিকে সাম্প্রদায়িক বলেন এবং ওল্ড মেন ওয়ার ইন হ্যারি। যে কংগ্রেস সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে একদম নিজেদের হাত গুটিয়ে নিয়েছিলেন এবং গঙ্গার পূর্ব তীর থেকে গোটা ভারতবর্ষটাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার প্রস্তাব কার্যত মেনে নিয়েছিলেন, আমার মনে হয় না তাদের উত্তরসূরিদের এ ধরনের কথা বলার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে। সমীকদা আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সিএ নিয়ে বাংলায় অনেক বড় আন্দোলন আমরা সেখানে দেখেছি। শুধুমাত্র শাসক দল বর্তমানের তৃণমূল কংগ্রেস নয়, অনেক অনেক সংগঠন থেকে শুরু করে অনেকে সিএর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। আজকে আবার যখন একটুখানি করে আপনারা জমি পাওয়ার চেষ্টা করছেন, সেই সময় সেই সিএর বিতর্ককে উস্কে দিয়ে আপনাদের মনে হচ্ছে না কোথাও যে মানুষের যে সমর্থন সেখানে কোনো একটা বড় ফাটল ধরতে পারে? এই বক্তব্য, এই সফর। আমাদের কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা 50-এর দশক থেকে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম ওপার বাংলার মানুষগুলো, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা, ওরা আমাদের রক্ত, ওরা আমাদের ভাই। শুধুমাত্র একটি উপাসনা পদ্ধতিতে থাকবার জন্য যাদের ওখান থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। সূর্য সেনের পূর্বপুরুষকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি বা উত্তরসূরিকে কেউ জিজ্ঞাসা করেনি যে তারা স্বাধীন ভারতের জন্য লড়াই করেছিলেন না স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন। সেদিন দিল্লি প্যাক্টের বিরোধিতা করে ডক্টর মুখার্জি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। সেদিনও আমাদের যে অবস্থান ছিল আজকেও সেই অবস্থান আছে। ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং ওপার বাংলা থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা আছেন তাদের নাগরিকত্ব দেবার লক্ষ্যে বিজেপি বদ্ধপরিকর এবং এই বিজেপি সিএ করবে। এটা তো নতুন কোনো কথা নয়, এটা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান। এটা ঠিক পশ্চিমবঙ্গের একটা সমাজের বড় অংশ, বেশ কয়েকটি জেলায় মতুয়া সম্প্রদায়, তাদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্বের দাবি। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে যারা নাগরিক নয় তাদের ভোট দিল কি করে? এ তো মুখ্যমন্ত্রী নিজেই নিজের ফাঁদ তৈরি করে দিলেন। তাহলে অতীতে যারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, যে মমতা বালা ঠাকুর আজও তৃণমূল কংগ্রেসে আছেন এবং অতীতে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, আজকে তার পরিবার কি কেন নাগরিকত্বের দাবি তুলেছিল? আমরা এর পক্ষে এবং এটা আমরা বাস্তবায়িত করে দেখিয়ে দেব। কোভিড কালের জন্য রুল ফ্রেম করতে দেরি হয়েছে, এটা আমাদের ঘোষিত অবস্থান, এখান থেকে আমরা সরে আসছি না। অনেক ধন্যবাদ শ্রমিক, অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমি আবারও ফিরবো আমাদের আলোচনায়, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সোমা এবং সৌরভ প্রিয়র কাছে। সঙ্গে থাকুন। ফিরলেন বিরতির পর। যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, শঙ্কুদেব পান্ডা, কোহিনুর মজুমদার, সৌরভ প্রিয় দত্ত এবং সোমা দাস। যে জায়গা থেকে শুরু করেছিলাম, কোথাও সত্যি সত্যি ভুলের খতিয়ান কোনটা? আজকে এতদিন বাদে নতুন করে কোথাও যেখান থেকে শুরু করেছি আজকে আলোচনা, যে রাজ্যে আবারও বলা হচ্ছে 1600 শিক্ষক পদ বাড়লো। আমি তো ভোট পরবর্তী হিংসা, খুন, ধর্ষণ, ঘরছাড়া এগুলো যদি বাদও রাখি, তাহলেও মূল যে সমস্যা নিয়োগ, সেটা কি এখনো পর্যন্ত সমাধান করতে পারা গেছে? আজকে এই 1600 শিক্ষক নিয়োগের যে বার্তা, বলা হচ্ছে একটা খুব ভালো দিন, একটা ভালো খবর কোথাও সবার কাছে। সোমা এবং সোমার মতো আরো অনেকের কাছে সত্যি কি ভালো খবর? সোমার কাছে আসি। সোমা, কি বলবেন আজকের এই খবরে? সত্যি একটু উৎসাহ পাচ্ছেন যে এতদিন বাদে 1600 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবারও চাকরি হবে? দেখো, প্রথমত মাননীয়ার যে মানবিক দৃষ্টি দেখিয়েছেন আমার শিক্ষা, সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাদের মনে একটা ভয়, শঙ্কা আছে। এই যে আগে যে মাননীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন 2019-এর মার্চ, তারপর থেকে আজ এত দিন আমরা বারবার 3 দফায় বসেছি, সেখানে আমাদের প্রায় 416 দিন আন্দোলনে বসে আছি। সেই শঙ্কা থেকে বলছে আবারও সেই প্রতিশ্রুতি, আবারও সেই ঘোষণা সবই হচ্ছে, কিন্তু ভয় আমাদের নিয়োগটা হবে কবে? এই নিয়োগটাই এই যে থেকে যে আবার সেই প্রতিশ্রুতির ফলশ্রুতির জন্য আমাদের আর কতদিন রাস্তায় অপেক্ষা করতে হবে? আজ এই জন্য এই যে 3.5 বছরের মধ্যে আমাদের জীবনে প্রচুর ঝড়ঝাপটা চলে গিয়েছে। রাস্তায় তো বসে আছি, কিন্তু অনেকে জীবন, আমার জীবন, আমি একটা ক্যান্সার আক্রান্ত, আমার অসুখটা হয়েছে 3 বছর, কিন্তু আজ 3.5 বছর আগে যদি আমি নিয়োগটা পেতাম, তাহলে আমার যে চিকিৎসার জন্য যে খরচার জন্য হাত পাততে হয়েছে সেটা হতো না। প্লাস আমার বাবার জমি সেটাও চলে গিয়েছে। প্লাস এই যে চিকিৎসাটা ইনকমপ্লিট করতে সেটা হতো না। এমনি অনেক আছে, অনেকে মারা গিয়েছে আমাদের, একে
5 থেকে 6 জন আমাদের মারা গিয়েছে। রিসেন্টলি কালকে একজন আমাদের প্রার্থীর বাবা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেলেন। এই যে আমাদের পরিবেশে ভয়াবহ ক্ষতি, শুধুমাত্র এই অপেক্ষা করতে করতে, কিন্তু চাই না, আমরা সত্যি চাই না যে অপেক্ষাটা আমাকে করতে হতো। তাই আমি চাই এই দ্রুত আজ যে ঘোষণাটা হলো সে যেন এই দ্রুত, অতি দ্রুত আমাদের কারো ক্ষতি চাই না আমাদের। আর যে ক্ষতি হতে চাই সেই ক্ষতি আমরা একদমই চাই। আমি বুঝতে পারছি সোমার কথা শুনে আমি সোমার কাছে আবারও আসবো, কারণ সোমা শুধু একা নয়, সোমার মতো অনেকগুলো, শুরুতেই বললাম না যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সোমারা আসছেন, সেই অভিজ্ঞতাগুলোর সামনে রেখেই কি আমি তাহলে ধরবো যে এই 1 বছরে অনেক ভুল ত্রুটি হয়েছিল। আমি আসবো সরাসরি কোহিনুর এবং বিমলশঙ্কর নন্দের কাছে। আসলে এই নিয়োগ কেমন নিয়োগ? এই পুরোটাই তো ধোঁয়াশা। এই খুন, ধর্ষণ, পোস্টপল ভায়োলেন্স, ঘর ছাড়া সব বাদ দিলেও একটা বড় অংশ থাকছে নিয়োগ, কর্মসংস্থান। আজকে শুধুমাত্র তোপ দেগে বা পাল্টা বলে লাভ নেই, এই জায়গাগুলো কি সত্যি সত্যি বড় ফাঁক হয়ে নেই কোহিনুর? না দেখুন, আমাদের নিয়োগের যে কথাটা আছে সেটা তো মামলা চলছে এবং একাধিকবার মামলা হয়েছে। আমরা সিঙ্গেল বেঞ্চে একটা রায় হয়েছে, তারপর আমরা স্যাটিসফাইড না হয়ে ডিভিশন বেঞ্চে গেছি। এমন হয়েছে আমরা যেখানে স্যাটিসফাইড হয়েছি অপরপক্ষ ডিভিশন বেঞ্চে গেছে বা হায়ার কোর্টে গেছে। এটা তো বলতে কোনো অসুবিধা নেই যে একটা গন্ডগোল হয়েছিল এসএসসিতে, এবং এসএসসি 3 মাস ধরে বসে প্রত্যেকজনকে ডেকেছিল, তাদের প্রবলেম ছিল যাদের কি ডিসপ্যারেন্সিস ছিল সেগুলো চেক করে আবার পুনরায় দিয়েছে। দুর্নীতি নয়, দেখুন দুর্নীতি কি দুর্নীতি নয় সেটা তো সিবিআই দেখছে। আজকে তারা সিবিআই বলার কথা, দুর্নীতি না তাদের কথা প্রমাণ করুন। আজকে 1 বছর বাদে যেখানে এত নতুন প্রকল্পের উদ্বোধন করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে চাকরি নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্ত চলছে। সিবিআই তদন্ত তো সিবিআই তদন্ত তো 2014 সাল থেকে আমরা দেখছি। একাধিক মামলায় সিবিআই তদন্ত আমাদের বিরুদ্ধে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সিবিআই তদন্তের কোনো নির্যাস, কোনো রেজাল্ট যে কনভিক্ট করা হলো, এ দোষী এ নির্দোষী, এই মামলাটা এটা সলভ হয়েছে, দিস কেস ইজ ক্লোজ, এটা আজ পর্যন্ত পশ্চিমবাংলায় সিবিআই কোনো এক্সাম্পল সেট করে দেখতে পারেনি। তো সিবিআইয়ের কাজ করছে। আমাদের বিশ্বাস ছিল যদি এটা এসআইটি করতো তাহলে হয়তো রেজাল্টটা তাড়াতাড়ি হতো। সিবিআই বাকিটা করছে, দেখা যাবে আগের মতো আছে কিনা সেরকম। এসআইটি করলে দ্রুত নিয়োগ হতো। আমি হতেই পারতো। কোহিনুর, আমার নির্দিষ্ট করে একটা বক্তব্য তোমার কাছে আমার জানবার আছে। ভাই, স্টেটের দিকে তো কোনো ডিরেকশন ছিল না কোর্টের। কোর্ট তো বলেনি যে তোমরা ভাই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দাও। আজকে ধরো ইউপিতে প্রবলেম হয়েছে, লিগ্যাল লিটিগেশন এসছে, ত্রিপুরায় লিগ্যাল লিটিগেশন এসছে, তোমরাই বক্তব্য রাখতে গিয়ে মাঝে মধ্যে বলো, কিন্তু সেখানে তো নিয়োগ প্রক্রিয়াটা কন্টিনিউড হয়েছে। তোমরা তো নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ করে দিয়েছো। তারপরে এক সেকেন্ড আমি শেষ করে নেবো। সোমা এখানে বসে বলছে ক্যান্সারের পেশেন্ট আর্তনাদ করছে একটা চাকরির জন্য। আমি তোমার কাছে জানতে চাই, আকাশ মেঘা নিয়ে গিয়ে ওখানে কি করবে? কেন পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশনকে ওখানে অস্ত্রের ঝঞ্ঝনা দিয়ে এদেরকে সেটেল করবার চেষ্টা হচ্ছে? এদের কাছে তো গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নিজে বলে এসেছিলেন এদের সলিউশন হবে, এরা চাকরি পাবে। কেন এটা করা যাচ্ছে না? কেন করছো না? আর কেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বা দেখো দায়িত্ব অস্বীকার করতে পারবে না? দুর্নীতি একের পর এক হয়েছে, এত লোকের রিক্রুটমেন্ট হয়ে গেছে, এই মেয়েরা কোয়ালিফাইড করেছে, এদের কি দোষ? যারা টাকা দিতে পেরেছে তাদের চাকরি দিয়েছো। আমি বলি এবার বলি 1 মিনিট। সেটা হচ্ছে রিক্রুটমেন্ট যাদের হয়েছে তারা ঠিক না তারা বেঠিক, যাদের হয়নি তাদের ভুল কি না ভুল সেটা তো এখনো আন্ডার প্রসেস আছে, সেটাকে দেখতে হবে। আগে থেকেই যদি তুমি রিক্রুটমেন্টটা বন্ধ করে রেখেছিলে কেন? রিক্রুটমেন্ট তো এই জন্য আবার নোটিশ দিয়েছে। এটা কোথায় নোটিশ? আবার নোটিশ তুমি বলতে জিজ্ঞেস করো। এতদিন ধরে তোমরা করতে জিজ্ঞেস করো। এটা কিসের নোটিশ? রিক্রুটমেন্টকে বন্ধ করে রাখা এবং তারপরে নোটিশ। আমাদের বুঝিয়ে বলুন। আমি উল্টো প্রশ্ন করলাম। আমি তো উল্টো প্রশ্ন করলাম। এটা কিসের নোটিশ? রেলে কেন আটকে আছে? ডিআরডিও কেন আটকে আছে? বলতে হবে তো। আমেরিকায় সেগুলো বলতে আরে আমেরিকায় তো মোদি সরকার নেই। তোমরা যখন আমেরিকায় তো তোমার সরকার নেই। আমরা তো চাকরি দিচ্ছি। আমেরিকায় তোমার সরকার নেই। কোথায় আমাদের রাজ্যসভার এত মেম্বারের সামনে দাঁড়িয়ে আমাদের মন্ত্রীরা বলছেন আমরা কিভাবে চাকরি দিচ্ছি। আরে সেটা বিধানসভায় পাঠিয়ে দিচ্ছি। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কেন? সেটা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আর সেটা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। বিমলদা কেমন নোটিশ একটু যদি প্লিজ বলে দিন যে বলা হচ্ছে এত নোটিশের নোটিশ, বড় নোটিশ পরে বেরোবে, আগে নোটিশ দেওয়া হলো, বড় নোটিশ বেরো, কবে অ্যাপ্লাই করতে হবে, কবে কি সব হবে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের সেইগুলো থাকলেই তো নোটিশ বলি। এটা নোটিশের নোটিশ যে আমরা একটা নোটিশ দিচ্ছি, সবাই অবগত হন। আগেকার দিনে জমিদাররা ঢাক পেটাতো না, পিটিয়ে বলতো যে এই করতে হবে, এটা সেই ঢোল শহরত হলো, এরপরে আবার নোটিশ আসবে, সে আসুক গে যাক। আমি একটা কথা বলি,
যে আমি ভুল ধরে নিতে পারি যে রিক্রুটমেন্ট করতে গিয়ে 2-4টে ভুল হতেই পারে, এমন কিছু না যে ভুল হয় না, ভুল হলে মেনে নিই। যেরকম আমি এখানেই বলছি 11 থেকে 14 যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এসএসসিতে সেটা নিয়ে করে কেউ প্রশ্ন করে না, কিন্তু 14 থেকে যা যা ঘটেছে তার একটা ঘটনা কোর্টের নজরে এসছে। স্কুল সার্ভিস কমিশন বলছে আমি সমস্ত সুপারিশগুলো মধ্যশিক্ষা পর্ষদকে পাঠিয়েছি, তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ বলছে আমি তো এসএসসি থেকে পেয়েছি, এসএসসি বলছে আমি তো পাঠাইনি। চোখের সামনে যদি এরকম কোনো সরকারের অধীনে পুকুর চুরি হয়, সেই সরকারেরই অন দেয়ার ওন দরকার ছিল সিবিআইকে ডেকে সমস্ত তদন্ত করা, কারণ এখানে ভয়াবহ কিছু দুর্নীতি ঘটে গেছে এবং এখানে কোর্ট বলেছে যে এই এসএসসি অফিসটাকে মিলিটারি দিয়ে ঘিরে দেওয়া উচিত, কারণ এখানে যা যা ঘটছে। তারপরেও এরা সিবিআই এর হাত থেকে বাঁচতে ফ্রম পিলার টু পোস্ট দৌড়চ্ছে। দুর্নীতি যে হয়েছে এটা তো এখন সবাই জেনে গেছে, টপ টু বটম দুর্নীতি। আমরা যদি 2013-14 থেকে আজ অব্দি নিয়োগগুলো সবকটা নিয়োগ দেখি, আমি বলে যাচ্ছি এখানে দায়িত্ব নিয়ে, গোটা পশ্চিমবাংলায় এই অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা তছনছ হয়ে যাবে। এরা যা করে গেছে, একজন বিধায়ক 16 কোটি আদায় করেছেন বলছে, তার আত্মসহায়ককে জেলে গেছে, সে বলছে ও মশাই আপনি টাকা নিয়ে আমাকে জেলে পাঠাচ্ছেন। এগুলোই তো পশ্চিমবাংলায় ঘটছে। সৌরভপ্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন অনেকক্ষণ। সৌরভ, আপনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনগুলো প্রত্যক্ষ করেছেন, আপনি দেখেছেন, কোথাও কি মনে হচ্ছে সত্যি এখন দাঁড়িয়ে যে দুর্নীতি হয়নি কোথাও, সবটাই যা অভিযোগ করছেন বিরোধীরা সবটাই বেকার অহেতুক? দেখুন, বিষয়টা হচ্ছে যেহেতু এটা বিচারাধীন বিষয় আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ আমি বিচারক না। বিচারক বিজেপির অমিত শাহ তিনি হতে পারেন বা মোদি হতে পারেন, আমি বিচারক নই। বা বিচার ব্যবস্থা যেখানে সিবিআইকে দেওয়া হয়েছে, সিবিআইকে দেওয়ার পরেও কোনো প্রশ্ন তোলা বা উত্তর দেওয়া এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। বলুন যে আজকে যে আবার নতুন করে যে বিজ্ঞপ্তি জারি করা হলো, এর উপর কতটা ভরসা রাখছেন আপনি? বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে মন্ত্রক যখন শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, শিক্ষা দপ্তর নিশ্চয়ই উত্তর দেবে। আমি তো শিক্ষা দপ্তরের মন্ত্রী নই। যেমন বিমল শঙ্কর নন্দ 21শে মের আগে, মানে আপনার ভোটের সময় উনি নিজে শিক্ষামন্ত্রী তৈরি হয়ে গিয়েছিল। যে বোর্ডটা তৈরি হয়েছিল, যে রাজ্য সরকার তৈরি হয়েছিল, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ ছিল মুখ্যমন্ত্রী, আর তেমনি বিমল শঙ্কর নন্দ ছিল শিক্ষামন্ত্রী। রাজনীতি বিশ্লেষক ছিল। কথা বলতে দিন, আপনার কথার সময় কথা বলিনি। আপনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন নাকি? আপনি শিক্ষামন্ত্রী না, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্যানেল তৈরি হয়েছিল। আপনি শিক্ষামন্ত্রী হতে পারেননি, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে অমিত শাহ জি এসেছে, তাড়া করবে, দাঁড়াতে পারবে না রাস্তায়। যখন লোকে তাড়া করবে, আপনার দিলীপ ঘোষ বলেছিল অনেক বাকি আছে। যারা আক্রান্ত হবে তারা কোর্টে যাবে। সৌরভ, ব্যাপারটা এত হাস্যস্কর বিষয় নয়। সৌরভ, তুমি ইউথ পলিটিক্স করো, এখানে সমান মতো মেয়েরা বসে রয়েছে, এদের সামনে ব্যাপারটা এত হালকা করে দিও না। এত ছেলে যারা ক্যান্সারের সাথে লড়াই করছে, এত মেয়ে, তারা সামান্য চাকরি অপরাধ করেছে, তারা কি একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে যাও। সৌরভ, তুমি একটা দল রিপ্রেজেন্ট করছো, তোমার কাছে কি ক্যান্সার তোমার মনে হয় না? তুমি তোমরা চাকরি নিয়ে প্রশ্ন আক্রমণ করবে। সৌরভ প্লিজ, আমাকে বলতেই না হবে, আমি কিন্তু বলতে পারছি না। বলুন সৌরভ, বলুন। ঠিক না কিন্তু আমি পরিষ্কার বলছি, এখানে এসে অমিত শাহজি, মানে অনেকে বলছে দামোদর শেঠ এসছে, কোনো অসুবিধা, দামোদর শেঠ আসুক। আজকে অমিত শাহর বেটা, আমার কথা না, শুভেন্দু অধিকারীর কথা, 50 লক্ষ টাকা থেকে 80 কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি করেছে। আজকে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী না, তার অর্থমন্ত্রী হওয়া উচিত। তাহলে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা পরিবর্তন হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অসংগঠিত ক্ষেত্রে সামাজিক সুরক্ষা প্রকল্পে 335 কোটি টাকা যে শ্রমিকদের জন্য নীরবে কাজ করে গেছেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 98,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাই। আজকে পেট্রোল ডিজেলের দাম কমায় না, শঙ্কুদেব পান্ডারা বড় বড় কথা বলে, এদের লজ্জা করে না? আসলে আজকে এরা এখানে এসছে বিজেপির অন্তর্কলহ, বিজেপির পাঠশালা বন্ধ করতে। সময় শেষ, সময় শেষ। আজকে
আরে ভাই উত্তরটা নাও। উত্তর কি নেব? উত্তর দেওয়ার কোনো কিছু উত্তর নেবে না, তাও বলতে থাকবে। নিজেদের মধ্যে মারামারি করছো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার উত্তরটা শুনো না। উন্নয়ন করছি। শোনো ভাই, একটা কথা বলি তোমাকে, এতক্ষণ শুনেছি, এবার উত্তরটা নিয়ে নাও। আমি সবাইকে বলছি মানে আমরা আজকে সময় এখানে রয়েছে, সময়কে সামনে রেখে আমি আলোচনা শুরু করেছিলাম শুরুতে। সত্যি খুব লজ্জাজনক বিষয় যে আজকে নিয়োগ নিয়ে এরকম অবস্থা, আর আপনার এখানে সম্পূর্ণ প্রসঙ্গ ছেড়ে অন্য গল্পে গুলো কাছে দিয়ে একটা কথা তোমাকে নির্দিষ্ট করে বলি, শোনো, দেখো আরে ভাই সৌরভ তোমাদের বলছে 1 কোটি বেকারের চাকরি দেখাও শঙ্কুদেব পান্ডা। ঠিক, আপনি শুনুন, 1 কোটি নয় 6 কোটি, এবং সেটা আমি বলছি না, সেটা প্রভা। আরে ভাই উত্তর দিয়ে, এটা কি সমস্যা? তুমি 10 বাবু তুমি দূরে বসে আছো, যদি উত্তরটা না নাও আমি আমি উত্তর দিইনি। আমি একটা বিরতি নিয়ে ফিরে আসছি, প্লিজ আমি দুজনের কাছে আসবো, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, একটা ছোট্ট বিরতির পর শেষ করবো এই আলোচনা, একদম সময় নেই, সঙ্গে থাকুন প্লিজ। সময় একদম শেষ, সেই আলোচনা শেষ করবো। আমি এক লাইনের জন্য আসবো কোহিনুরের কাছে। কোহিনুর, সেটা সবথেকে বড় এক্সাম্পল ছিল এই দুর্নীতি চাকরি নিয়ে, সেটা ফেলে দাও। কবে দেবে এটা এত কথা ছেড়ে দাও। চাকরি কি পাবে? এই সমস্ত কবে পাবে? এই সমাজে বসে রয়েছে, কবে চাকরি পাবে? মামলা হয়েছে, এটা গল্প ছেড়ে দাও, মাত্র 9টা গল্প ছেড়ে দাও, কবে চাকরি পাবে? আমি সময় বিজেপি পারবে না, আশা রাখতে চাই যে আমাদের এই নিয়োগ দ্রুত, আমরা এই 3.5 বছর আর চাই না, আমরা আর ওয়েট করতে চাই না, আমাদের এই নিয়োগটা যেন অতি দ্রুত হোক, খুব তাড়াতাড়ি হোক, এটাই চাই। আর আমরা রাস্তার ধারে বসে থাকতে চাই না, আমরা আমাদের এইগুলোর জন্যই কিন্তু আমি শুধুমাত্র এই দাবিটাই রাখছি যে অবিলম্বে এই প্রক্রিয়া শুরু হোক, আর ভুল নয়, এবার ভুল শুধরে নেওয়ার পালা। আজকে ভুল শুধরে নেওয়ার দাবি রেখেই সোজাসুজি স্বর্ণালী শেষ করছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার।